ওয়েলকাম। আজকে আমরা এই ক্লাসটা আলোচনা করব এসএলএসটি এডুকেশন বিষয়ের ইম্পর্টেন্ট প্রেরণা বা মোটিভেশন। শিক্ষণের যে উপাদানগুলো আছে বা প্রভাব বিস্তারকারী যে উপাদান তার মধ্যে অন্যতম হচ্ছে এই মোটিভেশন বা প্রেরণা। আগে বলবো যে এই ক্লাসটার মধ্যে আমরা কি কি জানবো। প্রেরণা কি, প্রেরণার চক্র, প্রেরণার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ম্যাসলোর মতে প্রেরণার যে থিওরি আছে সেটা জানবো, যে পিরামিড আছে সেইটা জানবো, ওয়াইনারের মতে প্রেরণার যে তত্ত্ব আছে সেটা জানবো, প্রেরণা শিক্ষণের ক্ষেত্রে কি গুরুত্ব রাখে সেটা জানবো, প্রেরণা বৃদ্ধির উপায় কি, প্রেরণা হ্রাস বা কমে যায় কেন। এই এতগুলো বিষয় একটা ক্লাসের মধ্যে আমরা মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। প্রেরণা বা মোটিভেশন, প্রেরণা মানে কি আগের ব্যুৎপত্তিগত দিকটা দেখে নিয়ে আমরা সহজভাবে আসবো। এক কথায় হচ্ছে প্রেরণা মানে কোনো একটা কাজ করার প্রতি আমি যখন ভেতর থেকে তাগিদ অনুভব করি। বাইরের থেকে তাগিদ এক জিনিস, তুমি এটা করো 10 টাকা দেবো, এটা বাচ্চাকে বলা হচ্ছে, সে 10 টাকার লোভে করছে, এইটাকে প্রেরণা বলছে না। কিছু মনোবিদ যদি এটাকে বাহ্যিক প্রেরণা বলছে। যখন এই যে তুমি আজকে প্রাণ স্যারের ক্লাসটা দেখছো, প্রাণ স্যারের সাথে তোমার পরিচয় ছিল না, দেখার প্রয়োজনে, প্রাণ স্যার এমন কিছু ভালো পড়ায় না, তবু কেন দেখছো? তোমার মধ্যে একটা চাহিদা কাজ করছে যে আমাকে এসএলএসটিতে এডুকেশনে কোয়ালিফাই করে একটা স্কুলে পড়াতে যেতে হবে, স্কুল টিচার হওয়ার যোগ্যতা আছে আমার, আমি এটা পারবো, আমাকে এই চেষ্টাটা করতে হবে। ভালো ভালো রাইটারের বই পড়ছো, এই যে তোমার মধ্যে একটা চাহিদার থেকে এখন এই আগামী 3 মাস একটা তাড়না তৈরি হয়ে গেছে। পরে স্টেপ বাই স্টেপ আসবো। এই যে এখানে তোমাকে কেউ লোভ দিচ্ছে না, তুমি নিজের চাহিদা পূরণ করবার জন্য এই কাজগুলো করছো, এটাই এক কথায় প্রেরণা। আরো ডিটেলস আমি আসবো। তাহলে প্রেরণা, এই প্রেরণা কথার ইংরাজি কথা কি? মোটিভেশন। এই মোটিভেশন কথাটা এসছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে, MOVERS। এই মুভার্স থেকে এসেছে ল্যাটিন শব্দ মুভার্স। এর ইংরেজি কথা হচ্ছে মুভ। মুভ মানে কি? চলাফেরা করা, চলা, চালিকা শক্তি, তাই তো? মুভ মানে তো চলা বোঝায়, মুভমেন্ট বলি না, মুভমেন্ট, ডোন্ট মুভ। মুভ মানে চলা। তাহলে এর সাথে প্রেরণার কি সম্পর্ক? আমি এতক্ষণ জোরে যা বললাম, আসলে মুভ বা এমন একটা আভ্যন্তরীণ শক্তি, মুভার্স হচ্ছে এমন একটি আভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে কোনো বস্তু, কোনো কাজ বা কোনো কিছুর প্রতি চালিত করে, আমাকে নিয়ে যায় সেদিকে, অটোমেটিক নিয়ে যায়, ঠেলে গুতে ধাক্কিয়ে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে। এই যে এমন একটা আভ্যন্তরীণ শক্তি যা আমাকে কোনো কিছুর প্রতি ধাবিত করে, সেই শক্তিটাই হচ্ছে মুভার্স বা মুভ বা আধুনিক মোটিভেশন। বাংলায় ফিরে এসো বাঙালি, প্রেরণা। ক্লিয়ার? তাহলে প্রেরণা মানে কি? আমার আভ্যন্তরীণ, ইন্টারনাল এমন একটি পাওয়ার, এমন একটি শক্তি, এমন একটি ক্ষমতা যা আমাকে কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো কাজ বা কোনো কিছুর প্রতি ধাবিত করে, অটোমেটিক আমাকে নিয়ে যায়। আমার যদি জল তৃষ্ণা পায়, খুব জল তৃষ্ণা পেয়েছে, আমি যতই হাইফাই জায়গায় একদম সুপারস্টার হিরোইনরা বসে আছে, কিন্তু আমার বিভৎস জল তৃষ্ণা পেয়েছে, মরে যাবো আমি জল না খেলে, আমার একটা মনে হচ্ছে, তখন এই সুপারস্টার সালমান খান সামনে আছে না, দেব সামনে আছে, করিশ্মা কাপুর সামনে আসে না, আলিয়া ভাট আছে, মাথায় আসবে, আমার আসবে ওইখানে জলের বোতলে জল পাওয়া যাবে? তাহলে আমার এত কিছুর পরেও আমাকে ধাবিত করছে জলের দিকে, কেন? আমার ভেতরের চাহিদা, এটা বায়োলজিক্যাল। আবার মোটিভেশনাল, এই তোমার মেন্টাল, মানসিকও হয়। আমার যদি বিশেষ কিছুর প্রতি একটা প্রয়োজন বা চাহিদা থাকে, আমি সেদিকেই তাকাবো। এই যে ভেতর থেকে একটা তাগিদা আমাকে কোনো কিছুর প্রতি নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে প্রেরণা। এই হলো তোমার যে প্রেরণা বা মোটিভেশন। এবার প্রেরণা প্রক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে, আমি বোর্ডে লিখে নিয়েছি বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আরো একটু ক্লিয়ার হবে। এরপরে প্রেরণা চক্র যেটা যখন বলবো আরো ক্লিয়ার হবে। প্রেরণার প্রথম বৈশিষ্ট্য আমি যদি বলি, আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ প্রক্রিয়া। কেন অভ্যন্তরীণ? এতক্ষণ ধরে আমি বলেছি ডেফিনেশনটা। প্রেরণা আমাকে চালিত করছে কোনো বিষয়ের প্রতি। এই যে কোনো বিষয়ের প্রতি আমি চালিত হচ্ছি, আমাকে কেউ ঠেলে ধাক্কিয়ে যাচ্ছে? ঠেলে ধাক্কিয়ে হয় না, বলে না ওই মা বাবা মাথা খারাপ করে দিচ্ছে, পড়ে করে বই পড়তে বস, করে দেখা গেলো সে হচ্ছে না। আবার যার ইচ্ছা আছে সে এত সময় পাচ্ছে না,
দরিদ্র বা কাজের সময় বাড়িতে অসুস্থ, তারপরেও সে পড়াশোনা করছে সুযোগ পেলে। এটাই তফাৎ, মোটিভেশনটা থাকতে হবে। বলে না মোটিভেশনাল স্পিকার এখন পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, সবাই মোটিভেশনাল, ইউটিউব খুললে দেখা যায়। আমাকে প্রেরণা সঞ্চারিত করতে চায়, এইটাই। অর্থাৎ এটা হচ্ছে একটা আভ্যন্তরীণ প্রক্রিয়ার, বাইরের থেকে হয়তো কিছুটা বাড়ানো যায়, কিন্তু ভেতর থেকে যদি আমার মধ্যে প্রেরণা না তৈরি হয় তাহলে আমি কোনো কিছুর প্রতি যেতেই পারবো না। এই জন্য বলা হয় প্রেরণা প্রক্রিয়াটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া, ব্যক্তির নির্বাচনমূলক। নির্বাচন মানে আমার মনের ভেতরে কি ইভিএম বসিয়ে প্রত্যেকবার ভোট হয় নাকি? তারপরে ওই উন্নয়ন দাঁড়িয়ে থেকে বা অমুক দলে সে তমুক দলে সে রিগিং করে জিতিয়ে দেওয়া, সেইরকম ব্যাপার না। এ নির্বাচন সে নির্বাচন নয় পাগলা। এ নির্বাচন কি? এ নির্বাচন হচ্ছে আমার চারপাশে তো অসংখ্য বস্তু আছে, লক্ষ কোটি হাজার, তারও বেশি। কোন বিষয়ের প্রতি আমি মোটিভেটেড হব, অর্থাৎ আমার প্রেরণাটা কার প্রতি যাবে, সেইটা আমার মন ঠিক করে। তার প্রয়োজন অনুযায়ী, সময়ের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী, পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আমার মন ঠিক করে নেয় এই সময় আমি কোন বিষয়ের প্রতি মানে মোটিভেটেড হব, তাই তো? তাহলে হাজার বিষয়তে আমি এর প্রতি হয়েছি, তার নির্দিষ্ট কারণ আছে, সেটা আমি জানি, তাই তো? এই যে এই জন্য বলা হচ্ছে নির্বাচন ধর্মী, উদ্দেশ্যমুখী। প্রেরণা সবসময় উদ্দেশ্যমুখী হয়। এরপরেই প্রেরণা চক্র বলার সময় বলবো এটা আবার। উদ্দেশ্যমুখী কেন হয়? আমি কোনো বিষয়ের প্রতি ধাবিত হয়েছি, কোনো বিষয়ের প্রতি ছুটছি, কোনো বিষয় পেতে চাইছি, কোনো বিষয় নিতে চাইছি, তার তো একটা উদ্দেশ্য আছে নাকি? ওই জলের জন্য এত হাহাকার মনে মনে করছিলাম, কিসের জন্য? আমার উদ্দেশ্য আছে জল তৃষ্ণা পেয়েছে বলে। আমি এসএলএসটি ক্র্যাক করে একটা স্কুলের শিক্ষকতা করব আমার স্বপ্ন, তাই নয় কি? শিক্ষকতা পেশাটা আমার স্বপ্ন। সেকেন্ড হচ্ছে আমার জীবনটাকে আমি একটা নিরাপদ দিতে চাই, আর্থিকভাবে একটা সামাজিক স্ট্যাটাস আছে, সব কিছু একসাথে পূরণ করবার জন্য আমাকে এসএলএসটিটা কোয়ালিফাই করতে হবে। এইটা আছে বলেই তো আমি এই এডুকেশনের ক্লাসগুলো করছি, না হলে তো অনার্স মাস্টার ডিগ্রিতে পড়েছি, আমার তো এডুকেশন জানা, তাই নয় কি? আমি তো আমার কথাই বলছি, তো জানা আছে, তারপরেও চেষ্টা করছি, কোথাও ত্রুটি রয়ে যায়নি তো। প্রান্সার তোমার থেকে বেশি জানে তা কিন্তু মোটেই নয়, তুমি তার চেয়ে ভালো জানো, তারপরেও একবার জাস্ট ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছো। এইটা উদ্দেশ্যটা কিন্তু অন্য কিছু, ঠিক? তাহলে প্রেরণা সবসময় উদ্দেশ্যমুখী হয়। ধারাবাহিক প্রেরণা সবসময় ধারাবাহিক, একটা প্রেরণা শেষ হলে আর একটা শুরু হয়ে যায়। তার মানে ধরো আমার একটা কিছুর প্রয়োজন হচ্ছে, তার পেছনে আমি খুব ছুটছি, সেটা পেয়ে গেলে তোমার এসএলএসটি কোয়ালিফাই করলে অমুক একটা ভালো স্কুলে, এইচএস স্কুলে তুমি জয়েন করে দিলে, বেতন টেতন সব চালু হলো, ব্যাস তোমার জীবনে আর কিছুর প্রতি তোমার চাহিদা মানে প্রেরণা তৈরি হবে না, তুমি আর কিছু চাইবে না, তুমি আর কোনো কিছুর প্রতি ধাবিত হবে না। নিশ্চয়ই হবে, 100 বার হবে, যতদিন বাঁচবে ততদিন হবে, পর পর আসতে থাকবে। একটা চাহিদা বা উদ্দেশ্য পূরণ হলে নতুন চাহিদা সৃষ্টি হবে, চাহিদা সৃষ্টি হলে আবার প্রেরণা তৈরি হবে। তাহলে এটা কি ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসভাবে চলতেই থাকবে, থেমে থাকবে না, স্থিতিশীল। এইবার বলতে পারো স্যার আপনি পাগলের মতন বকছেন নাকি? প্রেরণা এই বলছেন ধারাবাহিক, আবার বলছেন স্থিতিশীল, স্টেবল। না, এটা তা নয়। স্থিতিশীল মানে কি? মোটামুটি কিছু কিছু বিষয়ের পেছনে আমাদের স্থিতিশীল হয়ে যায় মানুষের মধ্যে, যে এই বিষয়টা আমার চাই, তার পেছনে অনেক দিন ধরে আমরা ছুটি, তার মাঝখানে ছোট ছোট পেশনা তৈরি হয়। এই এসএলএসটি, আমি একই উদাহরণ বারবার দিচ্ছি ইচ্ছে করে বুঝতে সুবিধার জন্য। এই এসএলএসটি কোয়ালিফাই করে স্কুল টিচার হওয়ার স্বপ্নটা তোমার কতদিনের একবার ভেবে দেখো তো, তাহলে তোমার পেশনাটা স্থিতিশীল কিনা? স্থিতিশীল অনেক দিন ধরে। এইটাই বলছে স্থিতিশীল। হ্রাস বৃদ্ধি ঘটে আমাদের ব্যক্তির পেশনা। হ্রাস মানে লেস, বৃদ্ধি মানে কি? বেড়ে যাওয়া আর কি, তাই তো? কখনো কমে যায়, কখনো বেড়ে যায়। কোনো বিষয়ের প্রতি প্রেরণা কখনো খুব বেশি হয়, আবার সেটাই কখনো কমে যায়। এটা কিন্তু জীবনে ঘটতে থাকে। নিশ্চয় ভারসাম্য বজায় রাখে প্রেরণা। আমাদের কি করে? প্রেরণা আমাদের ভারসাম্য বজায় রেখে লাইফে। কারণ এই কোনো একটা চাহিদা তৈরি হচ্ছে, তার পেছনে ছুটছি, সেটা পূরণ হচ্ছে, কখনো হচ্ছে না, কিছুটা হচ্ছে, এইটা হয়ে লাইফে একটা ব্যালেন্স তৈরি হয় মানুষের চাহিদার মধ্যে, প্রয়োজনের মধ্যে। এই ব্যালেন্সটা আছে বলেই আমরা ঠিক আছি, না জড়বস্তুর মতন যা পাচ্ছি খাচ্ছি, যা হচ্ছে করছি, ও দিয়ে কোনো কাজে লাগতো না। সে জড় ভরত বলে একটা কথা আছে না, জড় ভরত হয়ে সাক্ষী গবাল হয়ে থেকে যেতাম এই পৃথিবীতে, না ঘটকা না ঘাটকা। সেরকম হচ্ছে রে, প্রেরণা আছে বলে আমাদের এই ভারসাম্যটা রয়ে গেছে। এইবারে আসবো আমরা প্রেরণা চক্র। টোটাল প্রেরণা প্রক্রিয়া একটা চক্রাকারে চলতে থাকে, কয়েকটি স্টেপ বা ধাপ আছে যেগুলো চক্রাকারে চলে, বা পর্যায় আছে। কি কি? প্রথম হচ্ছে চাহিদা বা
অভাববোধ, তাড়না বা ড্রাইভ, উদ্দেশ্য স্থির, সহায়ক আচরণ, উদ্দেশ্য পূরণ। আমরা একবারে চক্রাকারে বিষয়টা দেখব। প্রেষণা চক্রের প্রথম স্তর হচ্ছে কি? ব্যক্তির চাহিদা। ধরো কোনো একটা বিষয়ে আমার মধ্যে চাহিদা তৈরি হলো। চাহিদা তৈরি হতে পারে, চাহিদা মানে কি? অভাববোধ, যেটা আমার প্রয়োজন সেটাই হচ্ছে আমার চাহিদা। কোনো একটা বিষয় আমার খুব প্রয়োজন। দেখা গেল আমি এখান থেকে কলকাতা যাচ্ছি ট্রেনে, আমার স্টেশনে যেতে যেতেই জল তৃষ্ণা পেয়েছে, আমার রানাঘাট থেকে ট্রেনে উঠলে 2 ঘন্টা লাগবে। জল তৃষ্ণা বেশ পেয়ে গেছে, কিন্তু আমার ইমার্জেন্সি ট্রেনের খবর হয়ে গেছে, আমি টিকিট কেটে দৌড়ে ট্রেনে উঠে পড়লাম, তখন থেকে কিন্তু আমার জল তৃষ্ণা পেয়ে গেছে। তাহলে একটা অভাববোধ বা চাহিদা তৈরি হয়েছে। সেকেন্ড স্টেজটা কি? সেকেন্ড স্টেজটা হচ্ছে বললাম তাড়না বা ড্রাইভ। এই তাড়নাটা কি? এই তাড়না হচ্ছে যখন চাহিদাটা দীর্ঘ সময় পূরণ না হয়, তখন ব্যক্তির মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে তাড়না বা ড্রাইভ বলে। অর্থাৎ আমি রানাঘাট স্টেশনের আগের থেকে জল তৃষ্ণা পেয়ে গেছে, এবার ট্রেনে উঠে পড়েছি, তখন বাধ্য হয়ে এই ট্রেন মিস করলে আমার ওদিকে কাজ হবে না। এইবার কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমার আর পারছি না, জাস্ট এইটা হচ্ছে তাড়না। দীর্ঘ সময় চলে গেছে, আমার এই চাহিদাটা পূরণ করতে হবে, না হলে আমি মানে বাঁচবো না, এমন একটা সিচুয়েশন তৈরি হবে। ঠিক এইরকম সিচুয়েশনের পরেই আসছে উদ্দেশ্য স্থির। উদ্দেশ্য স্থির মানে হচ্ছে একটা সময় আমাকে একটা ডিসিশন নিতেই হবে যে না, আর এভাবে চলছে না, কি করতে হবে? আমাকে কিন্তু জলের চাহিদা মেটাতেই হবে। এবার আমি পারছি না, আমাকে যে কোনোভাবে এই পাবলিক ট্রেনে ভিড় ট্রেনের মধ্যে কারোর কাছে জল আছে কিনা আমি একটু খোঁজ নিই, না হলে আমাকে ট্রেন থেকে নেমে পড়ে জল খেতে হবে, না হলে আমার যত ইম্পর্টেন্ট কাজ না হোক আমি তো মারা পড়ে যাব। এরকম একটা সিচুয়েশনটায় তখন আমি তাড়নার বলে আমি কিছু উদ্দেশ্য স্থির করবো, জল পেতে হবে। সেই উদ্দেশ্য স্থির করে আমি স্থির করবো যে আমি কীভাবে চাহিদাটা পূরণ করবো, সেটা উদ্দেশ্য স্থির। এইবার তারপরে আমি কি করব? তারপরে আমি সহায়ক আচরণ করব। সহায়ক আচরণ বলতে কি বোঝায়? এই চাহিদাটা পূরণ করবার জন্য আমি কিছু আচরণ করব। দেখা গেল পাশে আমার যে সহযাত্রী আছেন, সিটে আছেন, হয়তো সে জল খেলো, দাদা একটু জল দেবে না, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, তাই তো হয়তো তার কাছে নেই, আর আমি না এঁঠো করে খেয়েছি। তারপরে দেখা গেল ও একটা জল আলা ওই উঠেছে 10 টাকা ঠান্ডা জল, জল ঠান্ডা, দাদা আগে দিন জল ঢুক ঢুক করে খাবো এসেছে। অর্থাৎ বিভিন্ন রকম আচরণ করব কিভাবে আমার চাহিদাটা পূরণ হয়। যদি সে জল না পাই, ট্রেনে জল না ওঠে, প্রয়োজন আমি ট্রেন থেকে কোনো ব্যারাকপুরে যেয়ে বা শিয়ালদার আগে কোনো একটা স্টেশনে নেমে যাবো, নিয়ে আগে জলটা খাবো। তা বিভিন্ন রকম আচরণ করব। কতক্ষণ করবো আচরণটা? যত সময় আমার চাহিদাটা পূরণ না হয়। এইভাবে করতে করতে একটা সময় কিন্তু আমি চাহিদা বা উদ্দেশ্য যাই বলি না কেন, সেটা কি করতে পারবো? সেটা পূরণ তো আমি করবোই, নাহলে তো আমি জল না খেয়ে মারা যাবো, সেটা তো নিশ্চয়ই আমি হতে দেবো না। তাহলে এইভাবে করে একটা সময় আমার চাহিদা বা উদ্দেশ্য পূরণ হবে। এবার যখনই আমার এই চাহিদাটা পূরণ হবে, আমার নতুন কিন্তু আর একটা কি হবে? আর একটা চাহিদা আমার মধ্যে সৃষ্টি হবেই। তাহলে চাহিদার পরে চাহিদার জন্য আমি কি করেছিলাম? তাড়না সৃষ্টি হয়েছিল, তাড়নার থেকে আমার মধ্যে উদ্দেশ্য স্থির করেছিলাম, উদ্দেশ্য স্থির থেকে আমি কি করেছি? সহায়ক আচরণ করেছি, সহায়ক আচরণ থেকে আমার চাহিদা পূরণ হয়েছে। এবার আমার একটা চাহিদা পূরণ হওয়ার পরে আমার মধ্যে আবার নতুন কোনো না কোনো একটা চাহিদা সৃষ্টি হবে। এই যে এইভাবে চক্রাকারে আবার চাহিদা, আবার সেটা পূরণ না হলে তাড়না, তাড়না হলে আমি আবার উদ্দেশ্য স্থির করব, কি করে চাহিদা পূরণ করব, আবার সহায়ক আচরণ করব, আবার চাহিদা পূরণ হবে। এইভাবে আমার মধ্যে প্রেষণাটা চক্রাকারে চলতেই থাকে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে। এটাকেই বলা হচ্ছে প্রেষণা চক্র। প্রেষণা চক্রের এই 5টা ধাপ। তাহলে আশা করি প্রেষণা চক্রটা আমরা বোঝাতে পেরেছি। এবার প্রেষণার শ্রেণী বিভাগে আসছি। এবার সাধারণত প্রেষণা হচ্ছে 3 প্রকার: শারীরিক বা জৈবিক, ফিজিক্যাল, ব্যক্তিগত বা মানসিক প্রেষণা, সামাজিক প্রেষণা। উদ্বোধকের দিক থেকে দুটো, সেটা আমি পরে আসছি, আগে এইটা আলোচনা করিনি। তাহলে শ্রেণী বিভাগ যদি সাধারণভাবে বলে প্রেষণা কয় প্রকার? 3 প্রকার: শারীরিক বা দৈহিক, মানসিক বা ব্যক্তিগত এবং সামাজিক প্রেষণা। শারীরিক বা জৈবিক একদম সহজ বিষয়টা, শরীর থেকে শারীরিক, জীব থেকে জৈবিক, অর্থাৎ বায়োলজিক্যাল, যেটা দেহের সাথে যুক্ত। অর্থাৎ আমার দৈহিক কারণে যখন আমার প্রেষণা তৈরি হয়, যে উদাহরণটা আমি দিচ্ছিলাম,
জল খাওয়ার ব্যাপার, ওটার সাথে আমার মন সমাজের কোনো ব্যাপার নেই, ওটা আমার একটা দেহের ব্যাপার। খাদ্য, জল, এই ধরনের নিরাপত্তা, এই বিষয়গুলো কার সাথে যুক্ত? আমার শরীরের সাথে। এই শারীরিক কোনো কারণে যখন আমি কোনো বিষয়ের প্রতি মুভ করি, প্রেষণা সৃষ্টি হয়, সেই প্রেষণাটাকে বলা হচ্ছে দৈহিক বা শারীরিক প্রেষণা। ব্যক্তিগত বা মানসিক কোথায়? মনের কারণে। মনটা তো সবার থেকে সবার আলাদা, শরীরেও যদিও আলাদা, কিন্তু শরীরের কিছু কমন বৈশিষ্ট্য আছে, খিদে, ঘুম, তাই তো, তৃষ্ণা। কিন্তু মনের কারণে যখন আমার কোনো বিষয়ে কাউকে ভালো লাগে, কারোর প্রতি আমার শত্রুতা আছে, হিংসা আছে, ভরসা আছে, এই কারণে যখন আমার প্রেষণা তৈরি হয়, কোনো একটি, সবগুলো একসাথে নয়, কিন্তু যখন আমার প্রেষণা সৃষ্টি হয়, সেই প্রেষণাটা আমার একান্তই ব্যক্তিগত। আর প্রেষণাটা আসছে কোথা থেকে? আমার মন থেকে, তাই মানসিক। মন থেকে মানসিক কথা এসে, এই ধরনের প্রেষণাকে বলা হয় মানসিক প্রেষণা। আর সামাজিক, সোশ্যাল, মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজের বাইরে আমার অস্তিত্ব নেই, চানা না দামও নেই। তো সমাজের মধ্যে আমি বড় হয়েছি, আমার ধর্মকর্ম যা কিছু এই সমাজে, সমাজের কারণেও কিন্তু আমার মধ্যে পেশনাটা, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা। সবাই চায় সবাই আমাকে ভালো বলুক, সমাজে আমার একটা গুড ইমেজ হোক, গুড উইল থাক। এই কারণে যে বিভিন্ন বিষয়ের প্রতি আমার প্রেষণা তৈরি হয়, সেটা হচ্ছে সামাজিক প্রেষণা। ডিটেলসে যাচ্ছি না খুব একটা। তাহলে প্রেষণা 3 প্রকার: দৈহিক বা শারীরিক বা জৈবিক প্রেষণা, মানসিক প্রেষণা, সামাজিক প্রেষণা। এবার উদ্বোধকের ভিত্তিতে প্রেষণা 2 প্রকার। প্রথমেই প্রশ্ন আসতে পারে, উদ্বোধক স্যার কি? এই উদ্বোধক কিন্তু ওই যে নেতা যে উদ্বোধন করে তিনি উদ্বোধক সেটা নয়। এই যে কোনো বিষয়ের প্রতি আমি প্রেষণা হচ্ছে, আমাকে কেউ একটা উদ্বুদ্ধ করছে, যে আমাকে উদ্বুদ্ধ করে, ইনকারেজ করে, সেই হচ্ছে উদ্বোধক। ক্লিয়ার? এই উদ্বোধকের ভিত্তিতে প্রেষণা 2 প্রকার: আভ্যন্তরীণ, বাহ্যিক। খুব ইজি বিষয়টা। আভ্যন্তরীণ মানে যখন আমার ভেতর থেকেই যাচ্ছে আমার এটা করতে হবে, কেউ আমাকে ঠেলে দেখিয়ে উপহার বা শাস্তির ভয় দেখায়নি, আমি নিজের থেকেই মোটিভেটেড হয়েছি, সেইটা হচ্ছে আভ্যন্তরীণ। আর বাহ্যিক হচ্ছে যখন আমাকে বাইরের থেকে লোক দেখানো হচ্ছে, এইটা দেবো, মেরে মারবো, এটা না করলে এটা পুরস্কার পাবো। বিভিন্ন বাহ্যিক উদ্বোধকের কারণে যখন আমার মধ্যে প্রেষণা হয়, সেইটা হচ্ছে বাহ্যিক প্রেষণা। তাহলে অভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ প্রেষণা আর বাহ্যিক প্রেষণা। এইবার আসবো খুব ইম্পর্টেন্ট প্রেষণার মধ্যে, যে আব্রাহাম মাসলোর একটি প্রেষণার পিরামিড আছে, চাহিদার পিরামিড অনুযায়ী প্রেষণাকে ভাগ করেছেন, সেইটা আসবে। আব্রাহাম মাসলো 1943-1943-তে এই প্রেষণা বলতে যে মানুষের যে চাহিদা থাকলেই তো প্রেষণা হয়, প্রেষণার প্রথম স্তর চাহিদা, সেই চাহিদার 5টা ভাগ করেছে এবং ক্রমোচ্চিতভাবে এটা হয়, স্টেপ বাই স্টেপ পিরামিড আকারে তিনি মানুষের চাহিদাটাকে পূরণ করেছে। পিরামিডের একবারে নিচে বেসিক বা ভিতটা রয়েছে প্রাথমিক চাহিদা। যত উপরে উঠবো আমার চাহিদাটা তত উন্নত হবে। কি? প্রথম হচ্ছে শারীরবৃত্তীয় বা অস্তিত্ব রক্ষা। বলছে মানুষের প্রথম চাহিদাটা কি আসবে? বায়োলজিক্যাল, আমার শরীরবৃত্তীয়, বেঁচে থাকার চাহিদা, অস্তিত্ব রক্ষার চাহিদা। সেই অনুযায়ী আমার প্রেষণা, আমি খেয়ে দিয়ে আগে বাঁচি, তারপরে তো আমার অন্য কিছু মানুষ হয়, এই করা, সমাজে আমি বিরাট মানুষ হবো, এই করবো, সেগুলো অনেক পরে। তাহলে প্রথম স্তর কি? শারীরবৃত্তীয় বা অস্তিত্ব রক্ষা। সেকেন্ড হচ্ছে নিরাপত্তা। যখন আমি খেয়ে দিয়ে বেঁচে থাকলাম, এবার নিরাপত্তা। বাঘে সে প্রাচীনকালে যেটা হতো, আদিমকালে গুহায় নিয়ে চলে গেছে, তাই তো? সেই রকম নয় এখানে, অর্থাৎ আমাকে সেভ থাকা, অন্যের আক্রমণ থেকে শুধু দৈহিক নয়, মানসিকভাবেও যে কোনো আঘাত মুক্তভাবে নিজেকে সফলভাবে থাকা, এইটা হচ্ছে আমার চাহিদার সেকেন্ড স্টেজ। তারপরে আসছে আমি আগে খেয়ে বেঁচে পড়তে থাকি, আমি নিরাপদে থাকি, এই দুটো জিনিস থাকলে তারপরে আসবে আমার ভালোবাসা বা একাত্মতা। পেটে ভাত নাই, খাবার জোটে না, তখন ওই ফ্রেমে কখনো প্রেম হয় না, তাই না? তখন এই তো ফ্রেম, তার আবার প্রেম, সেই রকম একটা ব্যাপার। আগে পেটে ভাতের দরকার, খাওয়ার চাহিদাটা সবার আগে, বেঁচে থাকা, তারপর হচ্ছে নিরাপত্তা, বিভিন্ন ঝড়ঝাপটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই দুটো আসার পরে আমার মধ্যে চাহিদা তৈরি হবে ভালোবাসার চাহিদা। ভালোবাসার মানে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসে পালিয়ে চলে গেলে সেই ভালোবাসাই নয় শুধু, সেটা পারিবারিক হোক, যে কোনো কিছুর প্রতি ভালোবাসা বা একাত্মতা হোক, রাজনৈতিক দল মতাদর্শের প্রতি আমি একাত্মতা কখনোই, যখন আমার পেটে ভাত আছে, আমি নিরাপদ আছি, তখনই মিছিলে যে ঝান্ডা নিয়ে নেই চালাগা বলবো, নচেত আমি যাবো না। এটাই হচ্ছে ভালোবাসা, একাত্মতার চাহিদা। তারপরে আসে আত্মসম্মান। যখন আমার এই বেসিকগুলো ঠিক হবে, এইবার তখন আমার সেলফ রেসপেক্ট তৈরি হবে, যে না,
আমাকে আঘাত দিয়ে কথা বলবে, আমাকে লেটপুল করবে, আমাকে ছোট করবে, তার কাছে আমি যাব, তাকে আমি সম্মান দেব, সেটা কিন্তু হবে না। তাহলে যখন আমার পেটে ভাত নাই, আমার নিরাপত্তা নাই, তখন সব সহ্য করব, এই চাহিদাটা আমার আসবেই না। খাদ্য, নিরাপত্তা, ভালোবাসা এগুলো আসার পর আত্মসম্মান লাস্ট। ম্যাসলো বলছেন সর্বোচ্চ পর্যায়ে আত্মপ্রতিষ্ঠা। এইগুলো সব যখন ঠিকঠাক, এইবার আমার আত্মপ্রতিষ্ঠার লড়াই, নিজেকে এস্টাবলিশ করা, অন্যের কাছে, অন্যের সামনে, নিজের কাছে, নিজের চাহিদা পূরণ করে আত্মসম্মান। তাহলে ম্যাসলোর মতে সবচেয়ে প্রাথমিক চাহিদা কোনটি? খাদ্য বা দৈহিক বা নিরাপত্তার চাহিদা। সর্বোচ্চ চাহিদা কোনটি? আত্মপ্রতিষ্ঠার সাহায্য চাহিদা। এবার ওয়াইনার বলে একজন মনোবিদ, আবার উনি মোটিভেশনের অন্যরকমভাবে এটাকে কি করেছে, ভাগ করেছে বা তত্ত্বের কথা বলেছে। আমরা এবার ওয়াইনারের তত্ত্বটা জানবো। মনোবিদ ওয়াইনার প্রেষণার আরেকটি তত্ত্বের কথা বলেছেন। তিনি প্রথমে দুটো দিকের কথা উল্লেখ করেছেন। বলছে প্রেষণা বা মোটিভেশনের কারণে ব্যক্তি যে আচরণ করে তার দুটো দিক। একটা কি? একটা হচ্ছে সে সফল হতে পারে, আর একটা সে ব্যর্থ হতে পারে। যে কোনো দুটো আমরা, তাই তো যখনই কোনো কিছু করতে যাই তার রেজাল্ট দুটো, একটা হয় সফল হবো, নয় ব্যর্থ হবে। তিনি বলেছেন যে তোমার যে হয় সে আচরণ করে সফল হবে, নয় সে ব্যর্থ হবে। এইবার এই আচরণের তিনটে দিকের কথা তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। কি কি? প্রথম হচ্ছে, বলছে ব্যক্তি যখন সফল বা ব্যর্থ যাই হোক না কেন, তার আচরণে গুরুত্বপূর্ণ আচরণের কারণগুলো জানার চেষ্টা করে। অর্থাৎ সে যখন কোনো আচরণ করছে, আমি কেন করছি সেই কারণটা আগে জেনে তবেই তো করি। এটাকে বলছে যে গুরুত্বপূর্ণ আচরণের কারণ জানার চেষ্টা করে। পেছনে এমনি এমনি হয় না, আমি কোনো আচরণ করছি কারণ না জেনেই সবাই ছুটছে, আমিও ছুটেই চলেছি, কেন ছুটছি জানি না, তা নয়, আমি কারণটা জানবো। সেকেন্ড বলছে যে সাফল্য বা ব্যর্থতার যুক্তি সহ ব্যাখ্যা। আগেই বলেছে হয় সে সফল হবে, নয় ব্যর্থ হবে। এবার কি করবে? সে সফল হোক আর ব্যর্থ হোক, সে কিন্তু কারণ ব্যাখ্যা করবেই, মন্থন করবেই সেইটার। তাই নয় কি আমরা করি না মনে মনে? সফল যখন হয়েছি, যাক ভাগ্যি সেইটা করেছিলাম, নাহলে আমার দ্বারা হতো না। আমার ব্যর্থ কেন যে হলাম, ওকে বলাটাই ভুল হলো, ওইখানে এই কথাটা না বললে হয়ে যেত। আমি ট্রেনটা মিস করেছি, আর ওই মাঝখানে ওই যে ও ডাকলো, ওর সাথে ওই কথাটুকু না বললে আমি ট্রেনটা পেয়ে যেতাম। তাহলে যুক্তি সহ কারণটা আমি কিন্তু নিজে নিজে ব্যাখ্যা করব। থার্ড হচ্ছে কারণগুলি পরবর্তী আচরণের প্রভাব ফেলে। আমি যখনই সফল হয়েছি বা ব্যর্থ হয়েছি, সেই আচরণটা কিন্তু আমার পরবর্তী আচরণকে প্রভাবিত করবে। সফল হলে আমি সেখানকার কারণ বিষয়গুলোকে আমি পরবর্তী আচরণে প্রয়োগ করব। ব্যর্থ হলে কি করব? ভুল আচরণগুলোকে, সে থর্নডাইকের সূত্র অনুযায়ী ভুল আচরণগুলোকে আমি প্রত্যাখ্যান করব। আমি কিন্তু সেখান থেকে কিছু শিখব। এই তিনটে মূল দিক। অর্থাৎ আচরণের কারণ জানার চেষ্টা করি, সাফল্য বা ব্যর্থতা হলে তার যুক্তিসহ ব্যাখ্যা করা, আর কারণগুলি পরবর্তীতে আমার কি করে, প্রভাব বিস্তার করে। এবারে সাফল্য বা ব্যর্থতার পেছনে চারটে যুক্তির কথা বলেছে। এক হচ্ছে ক্ষমতা, প্রচেষ্টা, কাজের কাঠিন্য, ভাগ্য। এই যে সফল বা ব্যর্থ কেন হয় মানুষ, প্রথম বলেছে ক্ষমতা। এই ক্ষমতা মানে রাজনৈতিক ক্ষমতা, আমার বিরাট পাওয়ার আছে সেটা নয়, আমার মেন্টাল অ্যাবিলিটি, আমার কতটা এবিলিটি আছে সেই অনুযায়ী তো আমাকে নিতে হবে। আমি প্রাণ চক্রবর্তী একটা স্কুলে কোনো রকম পড়ি, আমার দিন চলে, আমি ভাবছি আমি নোবেল পাবো, সেই অনুযায়ী আমি পেশনা নিয়ে বসে আছি। তো তাহলে আমার ক্ষমতা অনুযায়ী আমাকে দেখতে হবে চারটে দিক। অর্থাৎ আমি সেই বিষয়ে মোটিভেটেড হব যেটা আমার ক্ষমতার মধ্যে, মেন্টাল এবিলিটির কথা বলা হয়েছে। তারপরে প্রচেষ্টা, কোনো একটা বিষয়ে সফল বা ব্যর্থ তখনই হব যখন আমার প্রচেষ্টাটা ঠিক থাকবে, কতটা এফোর্ট আমি দিতে পারবো, কতটা আমি চেষ্টা করছি, সেটা কতটা পজিটিভ, তার ওপর। থার্ড বলেছে কাজের কাঠিন্য। এইবার এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। সবই ঠিক আছে, কতটা কাজটা কঠিন সেটাও তো একটা ব্যাপার। সবাই তো দশরথ মাঝি হতে পারবে না, সেই ঝাড়খণ্ডের নিজের স্ত্রী জলান্তে যে মারা গেছিল বলে আস্ত একটা পাহাড় খুদে তিনি রাস্তা তৈরি করে দিয়েছিলেন, তাই তো? একদম জীবন্ত কিংবদন্তি, সিনেমা হয়েছে যাকে নিয়ে, মাঝি। সেই রকম, অর্থাৎ কাজটা কতটা কঠিন সেটা আমাকে দেখে তারপরে পা ফেলতে হবে। এই কাঠিন্যর ওপরে নির্ভর করে আমি সফল হব না ব্যর্থ হব। লাস্ট এইটা জিনিস ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছেন। এইটা কিন্তু আমার বেশ ভালো লাগে ওয়াইনারের এই কথাটা। সব কিছুর পরেও দেখবে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ভাগ্য। এটা মানো না মানো, সাইকোলজিতে ভাগ্যের কোনো জায়গা নেই, কিন্তু অনেক সময় দেখবে সব ঠিকঠাক হয়ে যাওয়া কাজ কোথায় যে আটকে গেল। আবার কখনো কখনো না হওয়ার কাজ, হওয়ার চান্স নেই, কোথাও কোথাও হয়ে যাচ্ছে। এইটাই ভাগ্য।
ওয়াইনার বলেছেন সব কিছু শেষে একটা ভাগ্য বা লাক আমাদের কাজ করে, তার উপরেও ডিপেন্ড করে আমার যে প্রেষণা। যাই হোক, এই হলো ওয়াইনারের তত্ত্ব। এবার আমরা আলোচনা করব প্রেষণার নির্ধারক, কোন কোন বিষয়গুলো আমার প্রেষণাকে নির্ধারণ করে দেয়। সে নির্ধারকগুলো আমরা লিখে নিয়ে আলোচনায় আসছি। এবার আমরা দেখব প্রেষণার নির্ধারক। আগেই বললাম নির্ধারক মানে কি, যে বিষয়গুলো প্রেষণার উপরে প্রভাব বিস্তার করে বা আমার প্রেষণা কোন দিকে যাবে তা স্থির করে দেয়, নির্ধারণ করে দেয়। যে বা যারা নির্ধারণ করে দেয় তারাই হচ্ছে নির্ধারক। প্রেষণা তাহলে কার উপর নির্ভর করছে, কে ঠিক করে দিচ্ছে আমার প্রেষণা কেমন হবে? কতগুলো নির্ধারক আছে। প্রথম হচ্ছে আগ্রহ। আমার আগ্রহ অনুযায়ী কিন্তু প্রেষণা তৈরি হবে। আমার যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয়ে দেখবে অটোমেটিক আমার প্রেষণা তৈরি হবে। আমার খেলার খুব আগ্রহ, খেলায় ক্রিকেটের প্রতি, IPL এর প্রতি, তাহলে আমার যতই কাজ থাক আমি কিন্তু সেই IPL এর স্কোরটা কি হলো, কে জিতলো, কোহলি না ধোনি, ঋষভ পন্থ না তোমার যে চাহাল, তার দিকে আমার কিন্তু অটোমেটিক প্রেষণা তৈরি হয়েছে। অর্থাৎ আমার আগ্রহ আমার প্রেষণাকে নিয়ন্ত্রণ করে, নির্ধারণ করে। অন্যতম নির্ধারক হচ্ছে আগ্রহ, কৌতূহল। বিভিন্ন বিষয়ে আমাদের কিউরিসিটিস থাকে। আমার যে বিষয়ে কৌতূহল বা কিউরিসিটি আছে সেই বিষয়ে কিন্তু প্রেষণা তৈরি হবে। সে রাজনীতি হোক, গোয়েন্দাগিরি হোক, যে বিষয় হোক, যে বিষয়ে আমার কৌতূহল থাকবে তার প্রতি কিন্তু আমার প্রেষণা তৈরি হবে। খুব ডিটেলসে বিষয়গুলো যাচ্ছি না। মূল্যবোধ, ভ্যালু, বিভিন্ন বিষয়ের প্রতি আমার একটা ভ্যালু থাকে, ভ্যালু কনসেপ্ট থাকে, মূল্যবোধ থাকে। কেউ কেউ সততাকে খুব মূল্য দেয়, কেউ পলিটিশিয়ানদের খুব গর্বের বিষয় মনে করে। বিভিন্ন বিষয়ের প্রতি আমার কিন্তু একটা ভ্যালু কনসেপ্ট থাকে, একটা মূল্যবোধ থাকে। ভ্যালু একটা আমাদের এডুকেশনের একটা নতুন অধ্যায় আছে, তো সেই ডিটেলসে আর যাওয়া সম্ভব নয়। তো যে বিষয়ে আমার মূল্যবোধটা বেশি তার প্রতি আমার প্রেষণা তৈরি হবে। আবার যে বিষয়ে আমার একেবারেই ভ্যালু নেই সেই বিষয়েও আমার প্রেষণা তৈরি হবে। নেক্সট হচ্ছে জীবন দর্শন। প্রত্যেকের একটা লাইফ ফিলোসফি থাকে, জীবনের একটা নির্দিষ্ট দর্শন থাকে। আমি এই হতে চাই, এভাবে বড় হতে চাই, এই করতে চাই। অর্থাৎ আমি যেমন হতে চাই, যেমনটা চাই, ঠিক তেমন বিষয়ের প্রতি কিন্তু আমার প্রেষণা তৈরি হবে। সেই আমি যেমন হতে চাই তেমন প্রকৃতির একটা স্যারকে দেখলে, তেমন প্রকৃতির একটা মানুষকে দেখলে, তার মতো, তার কথা বলা, তার আচরণ, তার হাব ভাব, সেইগুলো আমি নকল করবার চেষ্টা করছি, মানে তার প্রতি আমি মোটিভেটেড হচ্ছি সেই বিষয়ের প্রতি। অর্থাৎ আমার জীবন দর্শন আমার প্রেষণাকে নিয়ন্ত্রণ করছে। সফলতা, আমি যে বিষয়ে আগে সফল হয়েছি বা যে বিষয়ে আমার সমকক্ষ কেউ সহজেই সফল হয়েছে, আমি কিন্তু সে বিষয়ে মোটিভেটেড হব। এটাই স্বাভাবিক। সফলতাও একটা কারণ। উদ্বোধক, উদ্বোধক মানে আমি আগেই বললাম যে আমাকে প্রেষণা মানে যে বিষয়গুলো দেখে আমি মোটিভেট হই, তাহলে এটা তো অটোমেটিক সেদিকে আমার প্রেষণা যাচ্ছি। বাহ্যিক হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক হতে পারে কি, আমি এটা করলে এইটা পাবো, আবার আভ্যন্তরীণ আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। তাহলে উদ্বোধকগুলো আমার কিন্তু প্রেষণার একটা নির্ধারক। অভ্যাস, আমার কিছু অভ্যাস আছে, তাই না? তোমারও আছে, প্রত্যেকটা মানুষের থাকে। এই অভ্যাসের বসেও আমি কিছু কিছু বিষয়ে মোটিভেশন হই। লাস্ট হচ্ছে পরিবেশ। আমি যে পরিবেশে থাকবো সেই পরিবেশ আমাকে মোটিভেট করবেই। এক একটা পরিবেশ কিন্তু এক এক রকম হয়। গ্রামের একটা পরিবেশ, শহরের একটা পরিবেশ, একটা এলাকার মানুষজনের ওপর ডিপেন্ড করছে সেই এলাকার পরিবেশ। তুমি যখন ইউনিভার্সিটি হোস্টেলে থেকেছো, সেখানে ছেলেরা সবাই পড়ছে, তুমি সেখান থেকে কিন্তু অনেকটা মোটিভেট হয়েছো না? এখানে সবাই নেট সেট কোয়ালিফাইয়ের জন্য চেষ্টা করছে, এই করছে, সেখান থেকে তুমি মোটিভেট হয়েছো কীভাবে পড়াশোনা করতে হবে, কোথায় যেতে হবে। আর তুমি যখন বাড়িতে একা পড়াশোনা করছো তার একটা ধাত ছিল। অর্থাৎ পরিবেশটা কিন্তু একটা বিরাট বড় প্রভাব ফেলে আমাদের। আমার কোন সার্কেলে আমি থাকছি সেই অনুযায়ী আমার মোটিভেশন বা প্রেষণার সৃষ্টি হয়। এই হলো মোটিভেশন বা প্রেষণার নির্ধারণ। এবার আসবো আমার প্রেষণা বৃদ্ধির উপায় কি, কিভাবে প্রেষণাকে বাড়ানো যায়। তারপরে আসবো হ্রাস কেন পায়। এবারে চলো আসছি আমরা তাহলে প্রেষণা বৃদ্ধির উপায়। প্রেষণা কি করে বাড়ানো যায়? শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব কি হবে? শিক্ষার্থীদের প্রেষণা বাড়ানো। কিভাবে বাড়ানো যায় এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, আগের বিষয়গুলোর থেকে তো আসবেই। তার প্রধান অংশ হচ্ছে পুরস্কার। প্রেষণা বৃদ্ধির অন্যতম উপাদান হচ্ছে পুরস্কার। আমি যদি শ্রেণীকক্ষ শিক্ষার্থীকে মোটিভেট করতে চাই, তাকে বিভিন্ন রকম পুরস্কার, পুরস্কার মানে একদম মেডেল ঝুলে দিলেই হবে তা নয়, বিভিন্ন রকম হতে পারে। ক্লাসে ক্যাপ্টেন করে দেবো, এটা যদি অ্যাচিভ করতে পারিস, তোকে খেলার মাঠের ক্যাপ্টেন করব, এটা করব, সেটা করব। বিভিন্ন রকমভাবে বস্তুগত হোক, মানসিক পুরস্কার হোক, তাকে যদি দেওয়া হয় তাহলে কি হয়, তার মধ্যে প্রেষণার সৃষ্টি হয়। মূল্যায়ন, তার একটি কেউ একটা কাজ করলো, আমরা কিন্তু দেখো যে কোনো কাজই হোক,
তার সঠিক মূল্যায়নের ওপর আমি কিন্তু মানে আমি সেই কাজটা আরও করবো কিনা নির্ভর করে। সে বাড়িতে হোক, কোনো একটা কাজ করলে, ভালো কাজ তুমি উৎসাহ নিয়ে করলে, কিন্তু বাড়ির লোক বাবা মা তোমাকে কেয়ার করলো না, সেটা গুরুত্ব দিল না, অ্যাজ ইউজুয়াল তুমি একটা ভালো কাজ নিজের থেকে আর করতে চাইবে না। যখনই কোনো একটা কাজ করেছো, বা দারুণ করেছিস, তোর জন্য আজকে এটা হয়েছে, তোমাকে যখনই সেই কাজটা সঠিক মূল্যায়ন হবে, ইভ্যালুয়েশন হবে, তুমি কিন্তু আরও চাইবে, বাহ তাহলে আমি এই ধরনের ভালো কাজ আরও করবো। ঠিক সেম শিক্ষার্থীদের মধ্যেও একই জিনিস করতে হবে। সফলতা যদি সফলতা আমাকে নিয়ে যায়, প্রেরণা বৃদ্ধির একটা উপায় হচ্ছে সফলতা। যদি আমি সফল হই একটা কাজ করে, তাহলে আমি কিন্তু প্রেরণা সেই বিষয়ের প্রতি আরও বেশি মোটিভেটেড হব। প্রশংসা অনেকটা পুরস্কারের মতোই, প্রশংসা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। আমি যদি শিক্ষার্থীদের প্রশংসা করি ছোট ছোট কাজে, দারুণ হয়েছে, আরে না এই তো এইরকম আচরণ করতে হবে ক্লাসে, দেখ সবাই শেখ থেকে, দেখবে সেই ছেলেটা পরের দিন ফার্স্ট বেঞ্চে বসেছে। এগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। তোমার পড়াও করে আসার জন্য পাগল হয়ে যাবে, কারণ স্যার আমার প্রশংসা করেছে বা নিয়মিত করে। এবং সবচেয়ে বড় কথা, ছাত্রদের যদি নাম ধরে ধরে চেনা যায় না, এটা একটা বিরাট কাজ দেয়। ফলে এইটা প্রশংসাটা একটা কিন্তু ছোট্ট জিনিস, কিন্তু বিরাট কাজ হয় মোটিভেশন তৈরি করার জন্য। সহযোগিতা, প্রতিযোগিতা, এটা সামাজিক ক্ষেত্রে যদি আমি সহযোগিতা পাই, একটি শিক্ষার্থী যদি আমার কাছ থেকে সহযোগিতা পায়, আবার ক্লাসের মধ্যে যদি কম্পিটিশন তৈরি করে দিতে পারি, সুস্থ কম্পিটিশন, প্রতিযোগিতা, তাহলেও কিন্তু মোটিভেশন বা প্রেরণা বাড়বে। পারদর্শিতার আকাঙ্ক্ষা একটা শিক্ষার্থীর মধ্যে, ছাত্রছাত্রীর মধ্যে যদি আমরা পারদর্শিতার আকাঙ্ক্ষাটা তৈরি করে দিতে পারি, যে তোকে এটা করতে হবে, পারফরমেন্স পারবি, তোকে দেখাতেই হবে। সেই রামায়ণের মতন হনুমানের মধ্যে এত ক্ষমতা ছিল সে জানতো না, জাম্ববানে সে মনে করে দিয়েছিল তুমিই একমাত্র এই সমুদ্র পার হয়ে লঙ্কা তছনছ করার ক্ষমতা আছে তোমার মধ্যে, তোমার হয়তো মনে নেই। তখন সে নিজের সেই জানতে পারলো বিষয়টা, তার অভিশাপ ছিল যেটা, যে ক্ষমতা আছে কিন্তু মিসইউজ তুমি করতে পারবে না, তুমি ভুলে যাবে, কেউ মনে করিয়ে দিলেই মনে হবে। তো এইটা তোমার যে পারদর্শিতা আছে, সে আকাঙ্ক্ষাটা তৈরি করার জন্মমানের হতে হবে আমাদের শিক্ষকদের, তবে তো সেই ছেলে মেয়েগুলো প্রকৃত হনুমান তৈরি হবে, তাই তো। পক্ষপাতহীনতা, ইম্পার্শিয়ালিটি, এটা খুব বড় গুণ, জানো তো শিক্ষকের গুণের মধ্যে। তোমরা জানো অনেক ক্ষেত্রে পার্শিয়ালিটি আমরা করে ফেলি অনেক শিক্ষক, এটা ঠিক নয়। যদি শিক্ষার্থী দেখে না স্যার নিরপেক্ষভাবে দেখছে সব কিছু, আমার ভুল হলেও বকছে, আমার ভালো হলে প্রশংসা করছে, এইটা যদি হয়, তাহলে কিন্তু মোটিভেটেড হবে, প্রেরণাটা জাগ্রত হবে। এইবার আমরা দেখব প্রেরণা হ্রাস কি করে হয়, কেন প্রেরণা কমে যায়, সেইটা আলোচনায় আসে। এবার প্রেরণা হ্রাস মানে লেস হয়ে যাচ্ছে কেন, কখন কমে যায় একজন শিক্ষার্থীর প্রেরণা? প্রেরণা না থাকলে তো সে কিছু শিখতেই পারবে না, কোনো কিছুর প্রতি সে ধাবিত না হলে সে পারবে কি করে? অনেক ক্ষেত্রে এইটাই তৈরি হয়, অনেক ছেলে মেয়ে শিক্ষার্থী ছোট বড় সবার দেখা গেল তার লেস মোটিভেটেড, সে প্রেরণা দিন 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 কমছে, মানসিকভাবে এনার্জি লেস হচ্ছে। তার কারণ, প্রধান কারণ হচ্ছে উদ্বেগ। অনেকে অনেক বেশি অ্যাংজাইটিতে ভোগে বিভিন্ন কারণে, সামাজিক, পারিবারিক, আর্থিক, বিভিন্ন কারণে তার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়ে যায়, অ্যাংজাইটি কাজ করে। এর থেকে আস্তে 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 সে কিন্তু সব কিছু থেকে নিজেকে কখনো সরিয়ে নেয়, তার মধ্যে প্রেরণা কমতে থাকে। নেক্সট হচ্ছে কাঠিন্য। যদি সব কিছুই বারবার তার কাছে কঠিন হয়, ধরো যে ছেলেটা সাধারণ অঙ্ক পারে না, তার জন্য বরাদ্দ হয়েছে সাইন থিটা কস থিটার অঙ্ক, তো ওর ম্যাথে থোড়াই তোমার যে প্রেরণা তৈরি হবে, ও তো ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা হবে। তাহলে যদি আমার মেন্টাল এবিলিটি, ক্ষমতার তুলনায় বিষয়বস্তুর কাঠিন্য অতিমাত্রায় হয়, তাহলে কিন্তু আমার কি হবে, প্রেরণা হ্রাস পাবে। নেক্সট হচ্ছে আগ্রহ। অনেক সময় যে বিষয়ে আমার আগ্রহ নেই, দেখা গেলো সেটাই আমাকে শিখতে হচ্ছে, পড়তে হচ্ছে, জানতে হচ্ছে। আমার যে বিষয়ে ভাই আগ্রহ নেই, সে বিষয় নিয়ে আমার প্রেরণা কেন তৈরি হবে? শ্রেণীকক্ষেও এটা দেখতে হয়, শিক্ষার্থীদের আগ্রহ পাঠ্যক্রমের সঙ্গে পড়েছিলাম যে শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী পাঠ্যক্রম এই জন্য তৈরি করতে হয়। ব্যর্থতা, বারবার যদি আমি ব্যর্থ হই একটি বিষয়ে, সে বিষয়ে আমার প্রেরণা থাকবে? তোমার কি মনে হয়? আমি বারবার ফেল করছি একই বিষয়ে, তো সেই বিষয়ের প্রতি আমার অ্যালার্জি তৈরি হয়ে যাবে, বাদ দে এটা, লাইফ থেকে পারলে ইরেজ করে দাও এটা। অর্থাৎ বারবার যদি কেউ ব্যর্থ হয়, সে বিষয়ে তার কিন্তু প্রেরণা হ্রাস পায়। কৌতূহলের অভাব, আমার কোনো বিষয়ে, কোনো একটা বিষয়ে কোনো ইচ্ছা নেই, কৌতূহল নেই, ইন্টারেস্ট নেই।
একদমই কিউরিসিটিস নেই। তো সেই বিষয়ে আমার পেশনা তৈরি হবে কি করে? আগে কৌতূহল তৈরি হলে তবেই আমার পেশনা তৈরি হবে। যদি কৌতূহলেরই অভাব থাকে, কৌতূহলই না থাকে, তো তার প্রতি থোড়াই আমার পেশনা হবে। নেক্সট হচ্ছে মানসিক দুর্বলতা। আমার কারোর মেন্টাল এবিলিটি কম বেশি থাকে, মানসিক ক্ষমতা, মানসিক দিক থেকে আমি এতটাই দুর্বল, তো আমার আবার অন্য বিষয়ে পেশনা কি আসবে, এটাও হয়। নেক্সট হচ্ছে পরিবেশ। পারিপার্শ্বিক পরিবেশ আমার পেশনা স্থির করে দেয়। পরিবেশ হচ্ছে একটা উদ্বোধক, তাই তো? পারিপার্শ্বিক পরিবেশ আমার যদি ঠিক না থাকে, আমার বাড়িতে চরম অশান্তি চলছে, এই চলছে, সেই অনুযায়ী আমার IPL এর স্কোর দেখে আমার থোড়াই লাভ হবে। অর্থাৎ পরিবেশ আমার পেশনার হ্রাসের কারণ। লাস্ট হচ্ছে আত্মসম্মান। যেখানে গেলে আমার আত্মসম্মান হানি হবে বা আত্মসম্মান যেখানে আমার নেই, সেই বিষয়ে আমার পেশনা তৈরি হবে না। যে বিষয় শিখতে গেলে আমি কথা শুনবো, লেটপুল হব, লাঠিচাটা খাবো মানসিকভাবে, সেই বিষয়ে আমার কখনোই পেশনা বাড়বে না, পেশনা কমবে। এবার এই তো জানলাম, এইবার যেটা জানবো যে শিক্ষাক্ষেত্রের পেশনা কি কাজে লাগে। লাস্ট এইটা দেখবো না, শিখনের ক্ষেত্রে, শিখনের উপাদান তো পেশনা, এই শিখনের ক্ষেত্রে পেশনার ভূমিকাটা কি সেটা আসছে এবারে। শিখনের ক্ষেত্রে পেশনার ভূমিকা কি? প্রথম হচ্ছে পেশনা কি করে? উদ্যমী করে তোলে। আমরা আগেও বলেছি, আমার যে বিষয়ে পেশনা আছে, কোনো বিষয়ে যদি আমার পেশনা একবার তৈরি করে দিতে পারে বা তৈরি হয়, তাহলে আমি সেই বিষয়ে উদ্যমী হবে, এনার্জেটিক হয়ে উঠবো। তাহলে শিক্ষক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব কি হবে? শিক্ষার্থীর মধ্যে পেশনা সৃষ্টি করা। পেশনা সৃষ্টি হলে সে কি করবে? সে উদ্যমী হবে, কোনো বিষয়ের প্রতি সে অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। দ্বিতীয় হচ্ছে আগ্রহ বৃদ্ধি করে। পেশনা কিন্তু ইন্টারেস্ট বাড়িয়ে তোলে কোনো বিষয়ের প্রতি। যে বিষয়ে শিক্ষক যদি একটা শিক্ষার্থীর মধ্যে পেশনা জাগ্রত করতে পারে, উদ্বোধক হিসেবে কাজ করতে পারে, তাহলে তার সেই বিষয়ে কি হবে? আগ্রহ বেড়ে উঠবে, ইন্টারেস্টেড হয়ে যাবে। ইন্টারেস্টেড হলে তো সে বিষয়ে সে জানতে চাইবে, তাহলে শিক্ষার বা শিখনের গতি বাড়বে, মনোযোগী করে তোলে। একই জিনিস, শিখন এর একটা অন্যতম উপাদান মনোযোগ। মনোযোগ যদি, অ্যাটেনশন যদি থাকে, তবে শিখন দ্রুত হয়। এই অ্যাটেনশন বাড়াতে সাহায্য করছে কিন্তু মোটিভেশন। অর্থাৎ আমি যদি ছাত্রর মধ্যে মোটিভেশন তৈরি করতে পারি, তাহলে সে সেই বিষয়ের প্রতি অ্যাটেনশনও তৈরি হবে, মনোযোগী হয়ে উঠবে। কৌতূহল সৃষ্টি, কিউরিসিটি জাগ্রত করে। একটা বিষয়ে কৌতূহল থাকলে জানার ইচ্ছে জাগে, জানতে পারা যায়। তাহলে মোটিভেশন কি করে? শিক্ষার্থী সে কৌতূহল বাড়িয়ে তোলে। নেক্সট হচ্ছে অভ্যাস গঠন। একটা অভ্যাস অনেক কিছু শিখতে সাহায্য করে। শিখনের অন্যতম একটি শর্ত হচ্ছে অভ্যাস। এই মোটিভেশন কি করে? শিক্ষার্থীকে সেই বিষয়ের প্রতি একটা অভ্যাসই করে তোলে। এই বিষয় আমাকে শিখতে হবে, এটা করতে হবে, সকালটা আমাকে পড়তে বসতে হবে, সন্ধ্যেবেলা আমাকে পড়তে বসতে হবে, নির্দিষ্ট সময় স্টাডি করতে হবে, অঙ্ক করতে হবে। এই যে একটা অভ্যাস, সেইটাই মোটিভেশন করে তোলে। নেক্সট হচ্ছে আচরণের গতিপথ। আমার আচরণটা কোন দিকে, কোন খাতে বইবে। শিক্ষণ তো আচরণের পরিবর্তন, আচরণটা ভালো হবে না খারাপ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা ঠিক করে দেয় মোটিভেশন। আমার যদি কোনো বিষয়ে সঠিক মোটিভেশন থাকে, আমার আচরণটা সে অনুযায়ী হবে। কর্ম সম্পাদন, পারফরমেন্স তো আলটিমেটলি শেষ কথা শিক্ষণের পারফরমেন্স, কর্ম সম্পাদন। আমার মোটিভেশন যদি জাগ্রত হয়, তবেই আমি সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারবো। এইটা একটা অন্যতম উপাদান। এই হলো শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে পেশনার গুরুত্ব। তাহলে পেশনা বিষয়টা আমরা খুব সহজভাবে চেষ্টা করলাম আলোচনা করবার জন্য। নেক্সট ক্লাস নিয়ে পরে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।